হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ডোর অফ এডুকেশন। প্রত্যেকে ডোর অফ এডুকেশন ইউটিউব চ্যানেলে আবার স্বাগত। আজকে ক্লাস 10-এর কিছু বন্ধুদের রিকোয়েস্টে নিয়ে এলাম উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো এখানে আমি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের সমন্বয় সাধন করে একসাথে আমি আলোচনা করার চেষ্টা করেছি, ঠিক আছে? অর্থাৎ উদ্ভিদ কোষ আলাদাভাবে, প্রাণী কোষ আলাদাভাবে এমনি না, অর্থাৎ দুটোকে একসাথে, ঠিক আছে, মিশিয়ে আমি আলোচনা করার চেষ্টা করেছি। তো এটি ক্লাস 9-এর ক্ষেত্রে যতটা গুরুত্বপূর্ণ, ক্লাস 8-এর ক্ষেত্রেও কিন্তু তুলনামূলক গুরুত্বপূর্ণ। তো চলো আজকে সেশনটা শুরু করা যাক। প্রথমে কি রয়েছে, বিভিন্ন কোষ অঙ্গাণুর নাম, ঠিক আছে? কোষ অঙ্গাণু, তারপরে রয়েছে তার অবস্থান, বৈশিষ্ট্য এবং কাজ, তাই না? তো চলো শুরু করা যাক। প্রথমে কি রয়েছে, কোষ পর্দা, তাই না? এই কোষ পর্দা আমাদের উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ উভয় কোষেই লক্ষ্য করা যায়, ঠিক আছে? বৈশিষ্ট্য, এটি পিএলপি, ঠিক আছে, পিএলপি অর্থাৎ কি, প্রোটিন লিপিড প্রোটিন ত্রিস্তরীয় আবরণ দ্বারা গঠিত। এটি সজীব অর্ধবৃত্ত, পাতলা পর্দা এবং ছিদ্রযুক্ত হয়, ঠিক আছে? তাহলে এই দুটি বৈশিষ্ট্য কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। এটি প্রোটিন লিপিড প্রোটিন ত্রিস্তরীয় আবরণ দ্বারা গঠিত হয়, আবার কি এটি সজীব অর্ধবৃত্ত, পাতলা পর্দা ও ছিদ্রযুক্ত হয়। এর কাজ কি না, কোষকে নির্দিষ্ট আকৃতি দেয়, ঠিক আছে? কোষ পর্দা কোষকে নির্দিষ্ট আকৃতি দেয়। এটি কোষের ভিতরে গোলগি বডি, এন্ডোপ্লাজমিক জালিকা ও অন্যান্য পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু গঠনে সাহায্য করে, তাই না? এবং কি কোষকে বাইরের আঘাত থেকে রক্ষা করে কে, এই কোষ পর্দা, ঠিক আছে? তো কাজটি কিন্তু খুবই ভালো করে মনে রাখতে হবে। কোষ প্রাচীর, ঠিক আছে, এটি শুধুমাত্র উদ্ভিদ কোষে দেখা যায়, ঠিক আছে? এটি কিন্তু প্রাণী কোষে দেখা যায় না, এটি শুধুমাত্র উদ্ভিদ কোষে দেখা যায়। এটি সেলুলোজ দ্বারা গঠিত। কোষ প্রাচীর কী দ্বারা গঠিত? সেলুলোজ দ্বারা গঠিত। এর 3টি স্তর দিয়ে গঠিত, যথা মধ্য পর্দা, মুখ্য প্রাচীর এবং গৌণ প্রাচীর। ওকে, কোষ প্রাচীর মৃত, পুরু, শক্ত ও নির্দিষ্ট ছিদ্রযুক্ত হয়, ঠিক আছে? নেক্সট, এর কাজ, ঠিক আছে, এটি কোষকে যান্ত্রিক দৃঢ়তা ও আকার প্রদান করে, ঠিক আছে? এই কোষ প্রাচীর কী করে? কোষকে যান্ত্রিক দৃঢ়তা ও আকার প্রদান করে এবং কোষের ভিতরের অংশকে রক্ষা করে, কে? কোষ প্রাচীর। নেক্সট, সাইটোপ্লাজম, এটি প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ উভয় কোষেই থাকে, ঠিক আছে? এটি প্রাণী কোষ উভয় কোষে কি সাইটোপ্লাজম থাকে। এর বৈশিষ্ট্য কি না, এটি জেলির মতো অর্ধতরল পদার্থ, ঠিক আছে? এটি জেলির মতো থকথকে অর্ধতরল পদার্থ হচ্ছে কি সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের ধাত্র কলয়েড জাতীয় অর্ধতরল, ঠিক আছে? কলয়েড জাতীয় অর্ধতরল সজীব পদার্থ দিয়ে গঠিত হয়। এই সাইটোপ্লাজমের ধাত্র কি কলয়েড জাতীয় অর্ধতরল সজীব পদার্থ দিয়ে তৈরি। এটি কিছু ম্যাক্রো উপাদান, যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, ফসফরাস, সোডিয়াম ও মাইক্রো উপাদান কি রয়েছে, কপার, ম্যাঙ্গানিজ, জিঙ্ক ইত্যাদি উপাদান এর মধ্যে উপস্থিত থাকে। কার মধ্যে? সাইটোপ্লাজমের মধ্যে। এর কাজ কি না, বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া চালানোর জন্য যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া ঘটানো দরকার হয় তা সাইটোপ্লাজমে ঘটে, ঠিক আছে? অর্থাৎ বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া চলাকালীন, ঠিক আছে, আমার প্রক্রিয়া চালানোর জন্য যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া ঘটানোর দরকার হয়, তা সাইটোপ্লাজমে ঘটে থাকে, ঠিক আছে? অর্থাৎ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া কোথায় হয়? সাইটোপ্লাজমের মধ্যে। 2 কী রয়েছে, কোষের বিভিন্ন অঙ্গাণুগুলির ধাত্র হিসাবে কাজ করে, ঠিক আছে? কোষের বিভিন্ন অঙ্গাণুগুলির ধাত্র হিসাবে কাজ করে কে? সাইটোপ্লাজম। নেক্সট, নিউক্লিয়াস, এটি 1831 সালে রবার্ট ব্রাউন প্রথমে নিউক্লিয়াসটা আবিষ্কার করেন, ঠিক আছে? 1831 সালে রবার্ট ব্রাউন। এটি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয় কোষেই পাওয়া যায়, ঠিক আছে? একে কোষের মস্তিষ্ক বলা হয়। তাইলে কি, তাইলে নিউক্লিয়াসকে কি বলা হয়? কোষের মস্তিষ্ক বা ব্রেন অফ সেল বলা হয়, ঠিক আছে? এটি একক পর্দাবৃত্ত, ঘন, প্রায় গোলাকার বস্তু। এটি নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয় জালিকা এই 4টি উপাদান দ্বারা গঠিত। কি? নিউক্লিয়াস। এই নিউক্লিওপ্লাজমে অসংখ্য সূক্ষ্ম পেঁচানো, নিউক্লিওপ্লাজমে অসংখ্য সূক্ষ্ম পেঁচানো সুতোর মতো অংশ থাকে, যাকে আমরা কি বলি? ক্রোমাটিন বলি, ঠিক আছে? ক্রোমাটিন তন্তু এটি নিউক্লিওপ্লাজমে থাকে, ঠিক আছে?
নেক্সট, এখানে 80% প্রোটিন এবং 10% ডিএনএ পাওয়া যায়। ঠিক আছে, নিউক্লিয়াসে কত 80% প্রোটিন এবং 10% ডিএনএ পাওয়া যায়। এই নিউক্লিয়াসের কাজ কি না, নিউক্লিয়াসের জেনেটিক পদার্থ ডিএনএ কোষ থেকে কোষে কোষে জীব থেকে জীবে বংশগতি বৈশিষ্ট্য বহন করে। ঠিক আছে, তাহলে এই নিউক্লিয়াসের মধ্যে যে জেনেটিক পদার্থ ডিএনএ কোষ থাকে, হ্যাঁ, তো এখান থেকে কি এই ডিএনএ কোষ থেকে এই ডিএনএ কি করে না, এটি এক কোষ থেকে অন্য কোষে যে জীবদের বংশগতি বৈশিষ্ট্য এগুলোই বহন করে, তাই না? এরপর কি নিউক্লিয়াস আরএনএ ও প্রোটিন সংশ্লেষে বিশেষ ভূমিকা পালন করে। ঠিক আছে, ডিএনএ কি করে আরএনএ এবং প্রোটিন সংশ্লেষে বিশেষ ভূমিকা পালন করে। আবার কোষ বিভাজন তথা কোষের যাবতীয় বিপাক ক্রিয়া পরিচালনায় অংশ নেয়। ঠিক আছে, নিউক্লিয়াস কি কোষ বিভাজনে অংশ নেয় এবং কোষের যাবতীয় যেসব বিপাক ক্রিয়া সংগঠিত হয় সেই কাজে সাহায্য করে। নেক্সট কি রয়েছে মাইটোকন্ড্রিয়া। এর বিজ্ঞানী বেন্ডা প্রথম এর আবিষ্কার করেন কত 1898 খ্রিস্টাব্দে। ঠিক আছে, অর্থাৎ 1898 সালে। এটি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয় কোষেই লক্ষ্য করা যায়। ঠিক আছে, এটি দেখতে কেমন হয়, এটি দেখতে গোলাকার, ডিম্বাকার বা রোডের মতো হয়। ঠিক আছে, এটি দেখতে কেমন হয়, গোলাকার, ডিম্বাকার বা রোডের মতো হয়। সেকেন্ড বৈশিষ্ট্য কি, এই ধাত্রের মধ্যে নানা ধরনের উৎসেচক, রাইবোজোম, ডিএনএ, আরএনএ ইত্যাদি থাকে। ঠিক আছে, তাহলে এই মাইটোকন্ড্রিয়া ধাত্রে কি কি উপস্থিত থাকে না, উৎসেচক, রাইবোজোম, ডিএনএ, আরএনএ ইত্যাদি। এর এর অন্তঃপর্দা ভাঁজ হয়ে ক্রিস্টি গঠন করে। তাহলে এই যে ক্রিস্টি, হ্যাঁ, অর্থাৎ ডিএনএ আকৃতি কেমন থাকে, এমনি করে ভাঁজ হয়ে হয়ে কী করে, হ্যাঁ, এগুলোকে আমরা ক্রিস্টি বলি, তাই না, ক্রিস্টি। ঠিক আছে, তো এগুলোকে আমরা কি বলছি, ক্রিস্টি। তো এর এর অন্তঃপর্দা ভাঁজ হয়ে কী গঠন করে, ক্রিস্টি গঠন করে। ঠিক আছে, নেক্সট মাইটোকন্ড্রিয়া সবাত শোষণে কেবল সবাত শোষণের ফলে মাইটোকন্ড্রিয়ায় সবাত শোষণের ফলে ক্রেবস চক্র সংগঠিত হয়। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ায় সবাত শোষণের ফলে ক্রেবস চক্র সংগঠিত হয়, যেখানে 38 অণু এটিপি মিলে এক অণু গ্লুকোজ তৈরি করে। ঠিক আছে, এই যে ক্রেবস চক্রে কি 38 অণু এটিপি মিলে এক অণু গ্লুকোজ উৎপন্ন করে ও প্রচুর শক্তি উৎপন্ন করে, তাই একে কোষের শক্তিঘর বলা হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা কোশ্চেন হতে পারে যে মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর বলা হয় কেন, কারণ কি মাইটোকন্ড্রিয়া সবাত শোষণের ফলে ক্রেবস চক্রে সংগঠিত হয়, যেখানে সবাত শোষণের ফলে কি ক্রেবস চক্র সংগঠিত হচ্ছে, যেখানে 38 অণু এডিপি মিলে এক অণু গ্লুকোজ উৎপন্ন করে এবং প্রচুর শক্তি উৎপন্ন হয়, তাই একে কি কোষের শক্তিঘর বলা হয়, তাই না। ফ্যাটি অ্যাসিডের সংশ্লেষ করে। ঠিক আছে, এটি কি ফ্যাটি অ্যাসিডের সংশ্লেষে সাহায্য করে কি মাইটোকন্ড্রিয়া। নেক্সট গোলকি বডি। এটি বিজ্ঞানী ক্যামিলো গেলকি 1898 খ্রিস্টাব্দে প্রথম পর্যবেক্ষণ করেন। ঠিক আছে, এই গোলকি বডি সম্পর্কে। এটি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয় কোষেই লক্ষ্য করা যায়। ঠিক আছে, এটি চেপ্টা থলি, লম্বা থলি বা ছোট গহ্বরের মতো গঠনযুক্ত অঙ্গাণু হচ্ছে কি গোলকি বডি। এরা পরস্পর সমান্তরালভাবে বিন্যস্ত থাকে। ঠিক আছে, গোলকি বডি কি পরস্পর সমান্তরালভাবে বিন্যস্ত থাকে। এন্ডোপ্লাজমিক জালিকা থেকে সৃষ্টি হয়। ঠিক আছে, এটি কোথা থেকে সৃষ্টি হয়, এন্ডোপ্লাজমিক জালিকা থেকে গোলকি বডি সৃষ্টি হয়। ওকে, এর কাজ কি সমস্ত শরীরে শক্তি সরবরাহের সমতা বজায় রাখে। ঠিক আছে, এটি সমস্ত শরীরে শক্তি সরবরাহের সমতা বজায় রাখে। কোষ মধ্যস্থ বিভিন্ন বস্তুর হরমোন এবং উৎসেচক পরিবহন করে। ঠিক আছে, এটি আবার কি করে না হরমোন এবং উৎসেচক পরিবহন করে ও ক্ষরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার কি কোষ প্রাচীর গঠনে অংশ নেয়। ঠিক আছে, এই যে গোলকি বডি এটি কোষ প্রাচীর গঠনেও অংশ নেয়। নেক্সট ভ্যাকুয়াল বা কোষগহ্বর। এটি উদ্ভিদ কোষ বা প্রাণী কোষে দুটোতেই লক্ষ্য করা যায়। ঠিক আছে, উদ্ভিদ কোষে একটি বা দুটি বড় আকৃতির গহ্বর থাকে। ঠিক আছে, মানে কি উদ্ভিদ কোষে একটি বা দুটি বড় আকৃতির ভ্যাকুয়াল বা কোষগহ্বর থাকে, এবং প্রাণী কোষের ক্ষেত্রে একাধিক ছোট ছোট গহ্বর লক্ষ্য করা যায়। ঠিক আছে, উদ্ভিদ কোষে গহ্বরের বাইরে কোনো পর্দা থাকে না, মানে উদ্ভিদ কোষের যে ভ্যাকুয়াল বা কোষগহ্বর থাকে এর বাইরে কি এই মানে উদ্ভিদ কোষের গহ্বরের বাইরে কি কোনো পর্দা থাকে না। নেক্সট এর কাজ
ভ্যাকুয়েল রেচন পদার্থ অপসারণে সাহায্য করে। ঠিক আছে, এই ভ্যাকুয়েল কী করে, রেচন পদার্থ অপসারণে সাহায্য করে। ওই আমরা এই যে মানে উদ্ভিদে রেচন ত্যাগের যে পদ্ধতি, বাকল মোচন, ফল মোচন, ঠিক আছে, পত্র মোচন, তো এই ভ্যাকুয়েল কী করে, রেচন পদার্থ অপসারণে সাহায্য করে। এখানে খাদ্য ও খরিত পদার্থ জমা থাকে। ঠিক আছে, এই ভ্যাকুয়েলে কী থাকে, খাদ্য এবং খরিত যে পদার্থ সেটা কি এখানে জমা থাকে। আবার কি উদ্ভিদ কোষের গহ্বরে জল, অক্সিজেন ইত্যাদি জমা থাকে। ঠিক আছে, উদ্ভিদ কোষের গহ্বরে কি জল, অক্সিজেন ইত্যাদি জমা থাকে। আবার প্রাণী কোষের ক্ষেত্রে কি হচ্ছে, এই যে প্রাণী কোষে খাদ্য এবং খরিত পদার্থ জমা থাকে। ঠিক আছে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি থাকে, জল এবং অক্সিজেনটা জমা থাকে। নেক্সট, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, 1945 সালে বিজ্ঞানী পোর্টার প্রথম কোষে এটি পর্যবেক্ষণ করেন। ঠিক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা এটি প্রাণীকোষ এবং উন্নত জীবকোষে থাকে। প্রাণীকোষ এবং উন্নত জীবকোষে থাকে। তাছাড়া ব্যাকটেরিয়া, ছত্রাক এবং নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদ কোষও এটি থাকে না। ঠিক আছে, এটি প্রাণীকোষে এবং উন্নত জীবকোষে থাকে। ব্যাকটেরিয়া, ছত্রাক এবং নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে এটি থাকে না। ঠিক আছে, দেখো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বৈশিষ্ট্য কি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম 3 প্রকার হয়ে থাকে। ঠিক আছে, একটা হচ্ছে সিস্টারিন, একটা হচ্ছে ভেসিকল এবং একটা হচ্ছে টিউবিউলিন। ওকে, তো এই সিস্টারিন কি, এটি লম্বা চ্যাপ্টা প্রায় 35 থেকে 53 মাইক্রোমিটার চৌড়া হয়ে থাকে। ঠিক আছে, 35 থেকে 53 মাইক্রোমিটার চৌড়া হয়ে থাকে। আবার ভেসিকল কি, ভেসিকল হচ্ছে এটি দেখতে গোলাকার হয়ে থাকে। এরা 27 থেকে 500 মাইক্রোমিটার ব্যাসযুক্ত হয়ে থাকে। ঠিক আছে, আবার টিউবওয়েল কি, টিউবওয়েল হচ্ছে শাখান্বিত নালিকা বিশেষ। এটি 50 থেকে 100 মাইক্রোমিটার ব্যাসযুক্ত হয়। ওকে, এর কাজ কি না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি সাইটোপ্লাজমের কাঠামো গঠন করে। ঠিক আছে, এটি সাইটোপ্লাজমের কাঠামো গঠন করে এবং প্রোটোপ্লাজমকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। ঠিক আছে, এটি সাইটোপ্লাজমের কাঠামো গঠন করে এবং প্রোটোপ্লাজমের যান্ত্রিক দৃঢ়তা বজায় রাখে। আবার কি মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ফ্যাট সংশ্লেষ করে ও টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন এবং হরমোন ক্ষরণে সাহায্য করে। ঠিক আছে, এই মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কী করে, ফ্যাট সংশ্লেষ করে এবং টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, হরমোন ক্ষরণে সাহায্য করে। আর যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে, হ্যাঁ, তো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যে রাইবোজোম থাকে, ঠিক আছে, এটি কী করে, এটি প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। ঠিক আছে, এই দুটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, নেক্সট কি রয়েছে, রাইবোজোম। ঠিক আছে, এই রাইবোজোম কি, এটা বিজ্ঞানী ফ্ল্যাডে 1955 খ্রিস্টাব্দে, ঠিক আছে, প্রথম রাইবোজোম নামকরণ করেন কে, বিজ্ঞানী ফ্ল্যাডে। এটি প্রাণীকোষ এবং উদ্ভিদ কোষ দুটোতেই লক্ষ্য করা যায়। এর বৈশিষ্ট্য কি না, এটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু। তোমাদের পরীক্ষায় দিতেই পারে হয়তো যে একটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণুর নাম লিখো, তাহলে কী হবে, রাইবোজোম, তাই না। এরা আদি কোষের সাইটোপ্লাজমে ও আদর্শ কোষের নিউক্লিয় পর্দায় বা নিউক্লিওলাস, ঠিক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর গাত্রে অবস্থান করে। তাহলে এই যে রাইবোজোম এরা কোথায় অবস্থান করছে না, এরা আদি কোষ। ঠিক আছে, আদি কোষ বা ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে, আবার আদর্শ কোষ বা প্রোক্যারিওটিক কোষের আদি কোষ বা প্রোক্যারিওটিক কোষ। ঠিক আছে, আবার আদর্শ কোষ বা ইউক্যারিওটিক কোষ। তো এটি আদি কোষের সাইটোপ্লাজম এবং আদর্শ কোষের নিউক্লিয় পর্দায় এবং নিউক্লিয়াসের নিউক্লিওলাস এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গাত্রে অবস্থান করে। ঠিক আছে, আদি কোষে 70S এবং আদর্শ কোষে 80S প্রকৃতির রাইবোজোম দেখা যায়। ঠিক আছে, নেক্সট, রাইবোজোমের আকার দুপাশ চেপ্টা এবং উপবৃত্তাকার হয়। ঠিক আছে, রাইবোজোমের আকার কেমন হয়, দুপাশ চেপ্টা এবং উপবৃত্তাকার হয়ে থাকে। ঠিক আছে, অনেকটা এমনি রাইবোজোমের আকার দুপাশ চেপ্টা এবং উপবৃত্তাকার হয়ে থাকে। রাইবোজোমের কাজ কি, রাইবোজোমের প্রধান কাজ হলো প্রোটিন নির্মাণ করা। ঠিক আছে, রাইবোজোমের প্রধান কাজ কি, প্রোটিন নির্মাণ করা বা সংশ্লেষ করা, তাই একে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। রাইবোজোমের প্রধান কাজ কি, প্রোটিন নির্মাণ বা প্রোটিন সংশ্লেষ করা, তাই একে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। যা
এমআরএনএ নির্দেশ অনুসারে কাজ করে, ঠিক আছে, যা এমআরএনএ নির্দেশ অনুসারে কাজ করে। সংশ্লেষিত প্রোটিন কোষের ক্ষয়পূরণ এবং নতুন কোষ তৈরিতে ব্যবহৃত হয়, ঠিক আছে। তাহলে এই রাইবোজোম থেকে সংশ্লেষিত যে প্রোটিন সেটি কি কোষের ক্ষয়পূরণ এবং নতুন কোষ সৃষ্টিতে ব্যবহৃত হয়। নেক্সট কী রয়েছে লাইসোজোম, ঠিক আছে। লাইসোজোম এটি ডি ডুবে 1955 খ্রিস্টাব্দে লাইসোজোম আবিষ্কার করেন, ঠিক আছে। এই লাইসোজোম আবিষ্কার করেন কে? বিজ্ঞানী ডি ডুবে। এটি প্রাণী কোষে লক্ষ্য করা যায়, ঠিক আছে। লাইসোজোম প্রাণী কোষে লক্ষ্য করা যায়। এটি আদর্শ প্রাণী কোষের সাইটোপ্লাজমে অবস্থিত একক পর্দা ঘেরা থলির মতো অঙ্গাণু, ঠিক আছে। তাহলে লাইসোজোম কোথায় রয়েছে? না আদর্শ প্রাণী কোষের সাইটোপ্লাজমে অবস্থান করে, ঠিক আছে। এবং এটি একক পর্দা ঘেরা, ঠিক আছে, একক পর্দা ঘেরা একটা থলির মতো অঙ্গাণু। লাইসোজোম লাইপোপ্রোটিন নির্মিত। তাহলে লাইসোজোম কি নির্মিত? লাইপোপ্রোটিন নির্মিত, এবং এরা গোলগি বস্তু থেকে উৎপন্ন হয়, ঠিক আছে। লাইসোজোম কোথা থেকে উৎপন্ন হয়? গোলগি বস্তু থেকে উৎপন্ন হয়। এরা যে কোষেই থাকে সেই কোষকেই ধ্বংস করতে পারে, ঠিক আছে। এই লাইসোজোম যে কোষেই থাকে সেই কোষকেই ধ্বংস করতে পারে। তাকে কি বলা হয়? তাকে আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ বলা হয় কাকে? লাইসোজোমকে। এর কাজ কি? না ফেগোসাইটোসিস প্রক্রিয়া, ঠিক আছে। ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় লাইসোজোম নিঃসৃত উৎসেচকের সাহায্যে, লাইসোজোম নিঃসৃত যে মানে উৎসেচক সেটির সাহায্যে খাদ্যবস্তু পাচিত হয় ও শ্বেত রক্তকণিকার ভাইরাস, ঠিক আছে, শ্বেত রক্তকণিকা ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদি ধ্বংস করে, ঠিক আছে। ও দেখো ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় লাইসোজোম নিঃসৃত উৎসেচকের সাহায্যে খাদ্যবস্তু পাচিত হচ্ছে ও কি না শ্বেতকণিকা ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদি ধ্বংস করতে সাহায্য করে, ঠিক আছে। শ্বেতকণিকা ভাইরাস ব্যাকটেরিয়া ইত্যাদি ধ্বংস করতে সাহায্য করে। এরা বহিঃকোষীয় এবং অন্তঃকোষীয় পরিপাক ক্রিয়ায় সাহায্য করে, ঠিক আছে। এরা বহিঃকোষীয় অন্তঃকোষীয় যে পরিপাক ক্রিয়া সম্পূর্ণ হয় এটিতে সাহায্য করে। জীবাণু ধ্বংস করে কোষকে আত্মরক্ষায় সাহায্য করে, ঠিক আছে। এটি জীবাণু ধ্বংস করে কোষকে আত্মরক্ষায় সাহায্য করে। অর্থাৎ যদি কোনো কোষ, ঠিক আছে, অর্থাৎ যদি কোনো কোষ কী হয় মারা যায়, তাহলে সেই কোষটাকে কী করে গলিয়ে যে হ্যাঁ আমাদের যে শরীরের মধ্যে যে পচন, ঠিক আছে, সেই পচন ধরার হাত থেকে রক্ষা করে, তাই না। নেক্সট কী রয়েছে সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল, ঠিক আছে। এটি আবিষ্কার করেন কে? বিজ্ঞানী বোভেরি, হ্যাঁ 1988 সালে। এটি প্রাণী কোষে লক্ষ্য করা যায়। এরা পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু, ঠিক আছে। তাহলে পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু আমরা কে জানলাম? একটা হচ্ছে রাইবোজোম, হ্যাঁ তাই না, একটা হচ্ছে রাইবোজোম, আবার হচ্ছে সেন্ট্রোজোম। এরা হচ্ছে পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু, তাই না। এরা নিউক্লিয়াসের পাশে অবস্থান করে। সেন্ট্রোজোম কোথায়? নিউক্লিয়াসের পাশে অবস্থান করে। সেন্ট্রিওল কি বেলনাকৃতি এবং দুমুখ খোলা ফাঁপা নলাকার অঙ্গাণু। দুমুখ খোলা ফাঁপা নলাকার অঙ্গাণু হচ্ছে সেন্ট্রোজোম। স্নায়ুকোষে সেন্ট্রিওল লক্ষ্য করা যায় না, ঠিক আছে। আমাদের মস্তিষ্কে যে স্নায়ুকোষ রয়েছে সেখানে কি সেন্ট্রিওল লক্ষ্য করা যায় না। এর কাজ কি? এর কাজ হচ্ছে প্রাণী কোষে কোষ বিভাজনে অংশগ্রহণ করা, ঠিক আছে। তাহলে কোষ বিভাজনে কে অংশগ্রহণ করে? না সেন্ট্রোজোমের কাজ হচ্ছে কোষ বিভাজনে অংশগ্রহণ করা। এরা প্রাণী কোষ বিভাজনকালে ব্যামতন্তু গঠন করে, ঠিক আছে। প্রাণী কোষ বিভাজনকালে এরা ব্যামতন্তু গঠন করে। কোষ বিভাজনের শেষে ক্রোমোজোমের প্রান্তীয় গমনে, ঠিক আছে, কোষ বিভাজনের শেষে ক্রোমোজোমের প্রান্তীয় গমনে এটি সাহায্য করে কে? সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল। শুক্রাণুর পুচ্ছ গঠনে সাহায্য করে, ঠিক আছে। এই যে শুক্রাণু, হ্যাঁ অর্থাৎ নিষেক প্রক্রিয়ায় যে হ্যাঁ শুক্রাণু যে চলন, ঠিক আছে। তো এই না শুক্রাণু যে পুচ্ছ, ঠিক আছে, এই যে শুক্রাণু পুচ্ছ, এই শুক্রাণু পুচ্ছ গঠনে কে সাহায্য করে? এই সেন্ট্রিওল, ওকে। নেক্সট কী রয়েছে সিলিয়া ও ফ্লাজেলা, ঠিক আছে। এটি প্রাণী কোষে লক্ষ্য করা যায়। সিলিয়া ও ফ্লাজেলা এটি প্রাণী কোষে লক্ষ্য করা যায়। সেন্ট্রিওল সিলিয়া ও ফ্লাজেলাযুক্ত কোষে, ঠিক আছে। সেন্ট্রিওল সিলিয়া ও ফ্লাজেলাযুক্ত কোষে সিলিয়া ও ফ্লাজেলা সৃষ্টি করে। এই যে সিলিয়া ও ফ্লাজেলা এটা কীভাবে সৃষ্টি হয়? না সেন্ট্রিওল, ঠিক আছে, এটা সেন্ট্রিওল দ্বারা সৃষ্টি হচ্ছে। সিলিয়ার দৈর্ঘ্য কী হয়? তুলনামূলক ছোট এবং ফ্লাজেলা তুলনামূলক লম্বা হয়, ওকে। এই যে সিলিয়ারি গমন পদ্ধতি কার মধ্যে লক্ষ্য করা যায়? না প্যারামেসিয়ামের গমনাঙ্গ, ঠিক আছে। এটি হচ্ছে প্যারামেসিয়ামের গমনাঙ্গ। আবার ফ্লাজেলার কি? এটি ইউগ্লিনার গমনাঙ্গ, ওকে। এটিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে সিলিয়া হচ্ছে প্যারামেসিয়ামের গমনাঙ্গ, ফ্লাজেলা হচ্ছে
ইউগ্লিনার গমনাঙ্গ, ঠিক আছে। তো এই যে সিলিয়া বা ফ্ল্যাজেলার কাজ কি না, এটি কোষকে গতি প্রদান করে ও টেস্টোস্টেরনকে এগোতে সাহায্য করে। এই যে টেস্টোস্টেরন, এই টেস্টোস্টেরনকে সামনের দিকে এগোতে সাহায্য করে কে, এই সিলিয়া বা ফ্ল্যাজেলা কোষ। হ্যাঁ, এটি টেস্টোস্টেরনের এই যে পুচ্ছ গঠনে সাহায্য করে, ঠিক আছে। আবার এই মানে টেস্টোস্টেরনকে সামনের দিকে এগোতে সাহায্য করে, ঠিক আছে, এই সিলিয়া ও ফ্ল্যাজেলা। নেক্সট প্লাস্টিড, ঠিক আছে। এই প্লাস্টিড বিজ্ঞানী হ্যাকেল প্রথম প্লাস্টিড নামকরণ করেন, ঠিক আছে, 1966 সালে। শুধুমাত্র এটি উদ্ভিদ কোষে পাওয়া যায় প্লাস্টিড, ওকে। এটি দ্বি-একক পর্দাবেষ্টিত কোষীয় অঙ্গাণু, এটি হচ্ছে দ্বি-একক পর্দাবেষ্টিত কোষীয় অঙ্গাণু। আদি নিউক্লিয়াসযুক্ত কোষে প্লাস্টিড থাকে না, আদি নিউক্লিয়াসযুক্ত কোষে প্লাস্টিড থাকে না, তবে বহুকোষী উন্নত যে ইউক্যারিওটিক কোষ তাতে কি নিউক্লিয়াস লক্ষ্য করে যায় না, তাতে প্লাস্টিক লক্ষ্য করা যায়, ঠিক আছে। তাহলে মানে আদর্শ নিউক্লিয়াসযুক্ত কোষে প্লাস্টিড লক্ষ্য করা যায়। এই প্লাস্টিড হচ্ছে 3 প্রকারের, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট। তো ক্লোরোপ্লাস্টের কাজ কি না, এটি সবুজ বর্ণের রঞ্জকযুক্ত হয়, ঠিক আছে, এটি সবুজ বর্ণের রঞ্জকযুক্ত হয়, ঠিক আছে। এটি সালোক সংশ্লেষ প্রক্রিয়া অংশগ্রহণে সাহায্য করে। সালোক সংশ্লেষের আলোক দশা ক্লোরোপ্লাস্টের গ্রানা এবং অন্ধকার দশা ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা হয়ে থাকে, তাই না। আবার কী রয়েছে ক্রোমোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড এটি ফুল ও ফলের বর্ণ নির্ধারণে সাহায্য করে, যেমন কমলা, লাল, হলুদ, সবুজ ছাড়াও আরও অন্যান্য বর্ণ রঞ্জকযুক্ত হয়, ঠিক আছে। এই অনুসারে ফুলের এই যে আকৃতিটা হয়ে থাকে, বর্ণের আকৃতি। আবার কি লিউকোপ্লাস্টিড, ঠিক আছে, এটি দেখতে বর্ণহীন, ঠিক আছে, এটি মানে উদ্ভিদের খাদ্য সঞ্চয়ে সাহায্য করে। তো এই যে ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে, এটি খাদ্য তৈরিতে সাহায্য করে, ঠিক আছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়া। আবার ক্রোমোপ্লাস্টিড কি ফুল ও ফলে বর্ণ নির্ধারণে সাহায্য করে। আবার লিউকোপ্লাস্টিড নানা ধরনের খাদ্য সঞ্চয় করে রাখে, ঠিক আছে। অর্থাৎ গাছের পাতা যখন ঝরে যায় তখন কি, তখন গাছকে মানে এখান থেকে লিউকোপ্লাস্টিড খাদ্য প্রদান করে। আজকে লাস্ট যে অঙ্গাণু সেটি রয়েছে মাইক্রোটিউবুল, ওকে। মাইক্রোটিউবুল এটি আদর্শ কোষের সাইটোপ্লাজমে লক্ষ্য করা যায়, মাইক্রোটিউবুল, ওকে। এর বৈশিষ্ট্য কি না, এটি প্রোটিন নির্মিত ক্ষুদ্র ফাঁপা নলাকার অঙ্গাণু, ঠিক আছে, এটি প্রোটিন নির্মিত ক্ষুদ্র ফাঁপা নলাকার অঙ্গাণু। নলের প্রাচীরে 13টি প্রোটোটিউবিউল সার্পিল আকারে বিন্যস্ত থাকে, ঠিক আছে। এই মাইক্রোটিউবিউলের প্রাচীরে 13টি প্রোটোটিউবিউল সার্পিল আকারে বিন্যস্ত থাকে, ঠিক আছে, অর্থাৎ পেঁচানো আকারে। প্রতিটি মাইক্রোটিউবিউল 45 অ্যাংস্ট্রম ব্যাসযুক্ত গোলাকার প্রোটিন টিউবিউলিন দিয়ে গঠিত, ঠিক আছে। তাহলে প্রতিটি প্রোটোটিউবিউল, ঠিক আছে, প্রতিটি প্রোটোটিউবিউল কি 45 অ্যাংস্ট্রম ব্যাসযুক্ত গোলাকার প্রোটিন টিউবিউলিন দিয়ে গঠিত হয়। এর কাজ কি না, মাইক্রোটিউবিউল কোষের চলনে, বিশেষ করে সিলিয়া এবং ফ্ল্যাজেলার আন্দোলনে, ঠিক আছে, এরা বিশেষ করে সিলিয়া এবং ফ্ল্যাজেলার আন্দোলনে ও ক্রোমোজোমগুলিতে বিপরীত মেরুর দিকে অগ্রসর হতে সাহায্য করে, ঠিক আছে। তাহলে এই যে মাইক্রোটিউবিউল এরা কোষের চলন প্রক্রিয়ায় সাহায্য করে থাকে, ঠিক আছে, বিশেষ করে এই যে সিলিয়া বা ফ্ল্যাজেলার মানে গমনের সময়, হ্যাঁ, ঠিক আছে, এটাকে আন্দোলিত করে করে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। আবার এই যে ক্রোমোজোমগুলি বিপরীত মেরুর দিকে অগ্রসর হতে সাহায্য করে। স্পার্মিওজেনেসিসের সময় শুক্রাণু গঠনে বিশেষ ভূমিকা পালন করে কে, এই মাইক্রোটিউবিউল, ঠিক আছে। স্পার্মিওজেনেসিসের সময় শুক্রাণু গঠনে বিশেষ ভূমিকা পালন করে এই মাইক্রোটিউবিউল, ঠিক আছে। তো আজকের আলোচনা এই পর্যন্তই। যদি তোমাদের প্রয়োজন মনে হয় তোমরা এগুলো নোট করে লিখে নিতে পারো, তাই না। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ সকলে ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।